এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ফের রাজ্যসভায় সুস্মিতাকে প্রার্থী মমতার, ডিলিমিটেশনের শিলচর সংরক্ষিত হয়েছে, অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ হিসেবে তার মেয়াদ ফুরিয়েছে, ফলে ধরেই নেওয়া হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার আপাতত শেষ। তিনি নিজেও বলেছেন ২৬ অবধি মাঠের বাইরেই থাকবেন, পরে বিধানসভায় লড়াই। কিন্তু রাজনীতির গতিবিধি বুঝে কার সাধ্যি, কার্যত সেই অসাধ্য সাধনই হয়ে গেল রবিবার। এদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে যে ৪ জনকে রাজ্যসভার প্রার্থী করেছে তাতে নাম রয়েছে সুস্মিতা দেবের। এমনটা যে ঘটতে চলেছে তা গুণাক্ষরেও ভাবেননি তিনি। রবিবার খবর পাওয়ার পর তার প্রাথমিক প্রতিক্রিয়া, তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় যাবেন, কিন্তু তিনি নিজেকে আসাম ও উত্তর পূর্বের মানুষ বলেই মনে করেন। আমার জন্ম শিলচরে, আমি আসামের মানুষ, ফলে সংসদে আমার জন্মভূমির সমস্যার কথা অবশ্যই তুলব। সংবাদ মাধ্যমে একথাই বলেছেন সুস্মিতা। একই সঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদী সংসদে মহিলা সংরক্ষণ আইন পাশ করিয়েছেন, কিন্তু সেটি কবে বাস্তবায়িত হবে তা কেউ জানেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে ৪ জনকে রাজ্যসভার প্রার্থী করেছেন তাদের মধ্যে ৩ জনই মহিলা, ফলে বাস্তবে মহিলা সবলীকরণের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে অনেক বেশি এগিয়ে তা আর বলে বোঝাতে হবে না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত বুধবারই সুস্মিতা প্রথম জানতে পারেন তাকে ফের রাজ্যসভায় পাঠানোর চিন্তাভাবনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকই তাকে ফোন করে জানিয়েছিলেন। তবে সুস্মিতার বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস না হওয়ার কারণও আছে। কংগ্রেস ছেড়ে 2021-এর আগস্টে তিনি তৃণমূলে যোগ দেন। অক্টোবরে তাকে মানস ভুঁইয়ার খালি হওয়া আসনে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। সেটির মেয়াদ শেষ হয় গত বছর অক্টোবরে। ওই সময় দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সুস্মিতাকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে বাইরের রাজ্যের কাউকে রাজ্যসভার প্রার্থী করার ঝুঁকি নেবেন না মমতা। সুস্মিতা নিজেও এ ব্যাপারে কোনো তদবির করেননি। জানুয়ারিতে দিল্লিতে মমতার সঙ্গে তার দেখা হয়। সূত্রে জানা গেছে, মমতা সুস্মিতাকে জিজ্ঞেস করেছিলেন তিনি বাংলা থেকে লোকসভা উঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কিনা। জবাবে সুস্মিতা বলেছিলেন সেটা খুব শোভন হবে না। এরপরই খেলা করতে শুরু করে, জানাচ্ছেন সূত্রটি। জানা গেছে বুধবার অভিষেকের ফোনের পর আরেক রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ানের সঙ্গেও সুস্মিতার কথা হয়েছে, কিন্তু ডেরেক এ ব্যাপারে কোনো কথা বলেননি। এরপর শনিবার রাত 7টা নাগাদ মমতার মন্ত্রী অরূপ বিশ্বাস প্রথমে ফোন করে সুস্মিতাকে রাজ্যসভার আগের মেয়াদের একটি নথির কথা জানতে চান। তখনও সুস্মিতা নিশ্চিত ছিলেন না। এরপর রাত 11:30 নাগাদ অভিষেক ফোন করে জানান ইটস ফাইনাল। সূত্রটি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই সিদ্ধান্ত সুস্মিতার মা বিতিকা দেবকে জানাতেও অভিষেককে নির্দেশ দিয়েছেন। সুস্মিতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগামী মঙ্গলবার কলকাতা যাচ্ছেন তিনি। মনোনয়নের জন্য কাগজপত্র তৈরি করবেন। সুস্মিতা বলেছেন, উত্তর পূর্বের কাউকে অন্য রাজ্য থেকে দুবার রাজ্যসভায় পাঠানোর কোনো নজির আর নেই। তাকে মাত্র 2.5 বছরের মধ্যে দুবার রাজ্যসভা পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসাম সহ গোটা উত্তর পূর্বকে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন, এমনটাই দাবি সুস্মিতার। অপরদিকে বুরখাপ্রেমী আজমলকে শঙ্করদেব সংঘের মঞ্চে ডাকবেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আজমলের মতো ব্যক্তিদের শঙ্করদেব সংঘের মঞ্চে ডাকবেন না। এই সংঘের মঞ্চে আজমলের মতো ব্যক্তিদের আমন্ত্রণ করে ডেকে আনা হলে রাতের ঘুম আসে না, অন্তর কেঁদে উঠে। রবিবার রঙ্গিয়াতে শঙ্করদেব সংঘের অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শঙ্করদেব সংঘের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বদরুদ্দিন আজমলের মতো ব্যক্তিরা নারীকে ভোগের পণ্য হিসেবে মনে করেন। তারা নারীকে বুরখার মধ্যে আবদ্ধ করে রাখতে চান। এরা নারীদের সন্তান জন্ম দেওয়ার মেশিন বলে ভাবেন। আজমলের মতো ব্যক্তিরা কখনো শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শের সঙ্গে একমত হতে পারেন না। তাই কোনোভাবেই আজমলের মতো ব্যক্তিদের শঙ্করদেব সংঘের মঞ্চে আমন্ত্রণ করা উচিত নয়। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, অনেকে টাকার জন্য এসব ব্যক্তিকে মঞ্চে ডেকে আনেন। সংঘের ভক্ত বৈষ্ণবদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের বিনীত আবেদন জানাচ্ছি, অর্থের লোভে এদের আমন্ত্রণ করে মঞ্চে বসাবেন না। বিজেপি সরকার থাকা পর্যন্ত শঙ্করদেব সংঘের অর্থের অভাব হবে না। সরকারি নিয়ম ভঙ্গ করে হলেও তার সরকার সংঘকে সহযোগিতা করবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেই সব ব্যক্তিকে আমন্ত্রণ জানাবেন যারা বিনা দ্বিধায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে জাতির প্রাণ প্রতিষ্ঠা হিসেবে মনে করেন। তিনি এ বলেন, তার এই স্পষ্ট কথায় হয়তো অনেকে সমালোচনা করবেন, অনেকে খারাপও পেতে পারেন, কিন্তু একথা যদি তিনি না বলেন তাহলে রাতে ঘুম আসবে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
রঙ্গিয়াতে অনুষ্ঠিত শঙ্করদেব সংঘের অধিবেশনকে সর্বাত্মক সফল করে তোলার জন্য সরকার যাবতীয় সহযোগিতা করেছে। অপরদিকে বদরপুর গাড় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করল বদরপুর পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত 11টায় বদরপুর থানার 2 সাব ইন্সপেক্টর অভিজিৎ গগৈ ও সমর বর্মন দলবল সহ বদরপুর ঘাটে একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেন। সব মিলিয়ে মোট 750 লিটার মদ বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সঙ্গে চালক বুদ্ধু দাসকেও আটক করেছে, তার বাড়ি কাছাড় জেলার কাটিগোড়ায়। বর্তমানে তাকে পুলিশ থানা জেরা করছে বলে জানা গেছে। অপরদিকে মতিনগরের কৃষ্ণপুরে ইকো ক্যাম্প উদ্বোধন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মতিনগরের কৃষ্ণপুর এলাকার ভুবন পাহাড়ের পাদদেশে রবিবার উদ্বোধন করা হয় আমাং ইকো ক্যাম্প। রংমাই নাগা হেরিটেজ ভিলেজ সোসাইটির ব্যবস্থাপনায় পর্যটকদের জন্য উদ্বোধন করা হয় এই ক্যাম্পের। এর উদ্বোধন করেন বরাকবলি হিল ট্রাইবস ডেভেলপমেন্ট কাউন্সিলের উপসভাপতি গোপাল রংমাই। উপস্থিত ছিলেন পাউপাই চাপরিয়াকের উপসভাপতি এরাইপাও রংমাই সহ এই সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। গোপাল রংমাই জানান, ভুবন পাহাড় স্থিত ভুবন বাবার মন্দির ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই স্থান ঐতিহ্য ও আকর্ষণীয়। এলাকা জুড়ে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য, তাই পর্যটকদের সুবিধার জন্য সোসাইটির ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে এই ক্যাম্পের। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে সোসাইটির ব্যবস্থাপনায় গাইডের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। অপরদিকে মহাসড়ক জাটিঙ্গা হারাঙ্গাজাও কাজ শেষ করার টার্গেট 25শে ডিসেম্বর। অগ্রগতির খোঁজ নিলেন নাহার রিজিওনাল অফিসার। ইস্ট ওয়েস্ট করিডোর NH 27 মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও 4 লেনের নির্মাণ কাজ দ্বিতীয়বারের জন্য অনেকটা দেরিতে শুরু হলেও এখন কাজে গতি পরিলক্ষিত হচ্ছে। বিতর্কিত এই 25 কিলোমিটার অংশের কাজ করছে গুজরাটের দীনেশ চন্দ্র আগরওয়াল আর ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড সংস্থা। 2016 সালের আগস্টে JKM ইনফ্রাকন গোষ্ঠী কাজ ছেড়ে চলে যাওয়ার পর জাটিঙ্গা হারাঙ্গাজাও অভিভাবকহীন হয়ে পড়ে। পরবর্তীতে একাধিক ছোট ছোট ঠিকাদার সড়কের এই অংশের মেইনটেনেন্সের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের আঙ্গুল উঠেছিল। ফলস্বরূপ কাজের কাজ কিছুই হয়নি। এর মধ্যে 2022 সালের প্রাকৃতিক দুর্যোগে জাটিঙ্গা হারাঙ্গাজাও পথের ব্যাপক ক্ষতি হয়। অবশ্য দীনেশ চন্দ্র ইনফ্রাকন বা ডিআরএ গোষ্ঠী নেরিমবাংলো জাটিঙ্গা 24 কিলোমিটার কাজের পাশাপাশি গত এপ্রিলে 25 কিলোমিটার জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক নির্মাণ কাজে হাত দেয়। সামগ্রিকভাবে পথ নির্মাণের কাজ অনেকটা এগিয়েছে। শনিবার জাটিঙ্গা হারাঙ্গাজাও 25 কিলোমিটার মহাসড়ক নির্মাণ কাজের স্থানে গেলে অগ্রগতি পরিলক্ষিত হয়। জাটিঙ্গা লামপুর স্টেশনের পেছন ছাড়া কাপুচড়া, বড়মুলকই, রেকো, ব্লকডিসা এবং ডিব্রুচড়া এলাকায় নির্মাণ কাজ যুদ্ধকালীন গতিতে হচ্ছে দেখা যায়। জাটিঙ্গা লামপুরে বেশ কিছু এলাকায় এলিভেটেড হবে 4 লেনের। মহাসড়কে অনুরূপভাবে কাপুরচড়াতে 31 মিটার দৈর্ঘ্যের হবে এলিভেটেড পথ। ওইসব এলিভেটেড পথ নির্মাণ কাজ শেষ করার জন্য 6 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। সেই মতো কাজ হচ্ছে। এছাড়া জাটিঙ্গা হারাঙ্গাজাও নতুন এস্টিমেটের 25 কিলোমিটার 4 লেনের মহাসড়কের অ্যালাইনমেন্টে আংশিক পরিবর্তন আনা হয়েছে। ডিমরু নদীর উপরের সেতু নির্মাণের কাজও নতুন করে জোর গতিতে এগোচ্ছে। এদিকে শনিবার নাহাইর গুয়াহাটির রিজিওনাল কার্যালয়ের রিজিওনাল অফিসার SS চৌধুরী আকাশপথে শিলচর এসে উপস্থিত হন এবং সেখান থেকে সড়ক পথে নাহাইর হাফলং PIR অধীনে বালাচড়া থেকে লঙ্কা ইস্ট ওয়েস্ট করিডোরের যাবতীয় কাজ পরিদর্শন করেন। নাহাইর এক সূত্রে জানা গেছে, শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণ কাজের উপর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ছাড়াও আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি রয়েছে। তাই কোনো ধরনের অজুহাত দুপে টিকবে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই চাই 4 লেনের পথ, ফলে কাজ নিয়ে কোনো বাহানা চলবে না, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিআরএ ইনফ্রাকনের জনৈক সাইট ইনচার্জ শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানান, হারাঙ্গাজাও এলাকায় বিনা বাধায় কাজ চলছে। আইন শৃঙ্খলা বা অন্য কোনো সমস্যা নেই এবং আমাদের টার্গেট ডিসেম্বর 2025। সেই মতে কাজ হচ্ছে এবং আমরা টার্গেট অ্যাচিভে বদ্ধপরিকর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।